কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণ, এই ৭০ অনুচ্ছেদের কারণে। সংবিধান সংস্কার কমিটি এবং বিচার বিভাগ সংস্কার কমিটি এ বিষয়ে আমার মতামত জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যখন সংস্কার কমিটি গঠন করেছেন সে বিষয়ে মন্তব্য করাটা আমার জন্য বিব্রত করার। তবে অ্যাটর্নি জেনারেল হিসেবে আইনি ব্যাখ্যা যদি বলেন, সেটা বলতে গেলে বলা যায় প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছেন এটা গণমানুষের আশা আকাঙ্ক্ষার ধারণ করেই এই উদ্যোগটা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই বিচার বিভাগের সংস্কারের বিষয়ে, সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের মধ্যে একটা দাবি আছে। সেই দাবিটাকে ধারণ করে উনি উদ্যোগটা নিয়েছেন। এটা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক উদ্যোগ বলে আমি। এখন প্রশ্নটা হলো, বিচার বিভাগের সংস্কারের কেন প্রয়োজন? বিচার বিভাগের সংস্কারের এই কারণেই প্রয়োজন, বিচার বিভাগ বাংলাদেশের ৩টা অঙ্গের একটা। শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী বিচার বিভাগের ধারণাটাই হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের ৩টা অঙ্গের একটি অঙ্গ। এই ৩টা অঙ্গের মধ্যে আবার বিচার বিভাগ যে ক্ষমতাটা প্রয়োগ করে সেই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু অন্যদের থেকে একটু ভিন্ন। এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে বিচার বিভাগের যারা কর্মকর্তা আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে ট্রায়াল কোর্ট পর্যন্ত, নিম্ন আদালত পর্যন্ত, এরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। এদের সাথে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের মিলানোর কোনো সুযোগ নাই। এইটা অনেকগুলো জাজমেন্টের মধ্যে সেটেলড হয়েছে। তার একটা হলো অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, আমাদের এখানে মাজদার হোসেনের মামলায় সেটেলড হয়েছে, আমাদের এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মামলায় এটা সেটেলড হয়েছে। বিচারকরা সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন, দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ দ্য আদার সার্ভেন্টস অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছে, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছে, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। নিম্ন আদালত, কখনো কখনো এটা উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায়। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। কারণ আমরা চাই বিচার বিভাগ প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুক, বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়াক, বিচার বিভাগ সাংবিধানিক যে বিধানগুলো আছে সেগুলো মানুক, আইনগত বিধানগুলো মানুক। এই উদ্যোগটা আমি মনে করি যে অনেক ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে সবার একসাথে কাজ করা উচিত। এবং সেখানে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমার যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন, ওনাদের সাথে কাজ আমি ততটুকু রাখার চেষ্টা। সেখানে যদি সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন হয়, সেই সংস্কারের মধ্যে ধরেন অনেকেই মনে করেন সরকার ব্যবস্থা কি হওয়া দরকার, অনেকেই মনে করেন যে বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর, বিশেষ করে সুপ্রিম জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কি হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আছে। এই সবগুলো নিয়েই সাংবিধানিকভাবে ওনারা কাজ করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রক্ষা করা যায়, কারণ আমার এখানে বাংলাদেশের যে বাস্তবতা বিগত দিনগুলোতে যেটা আমরা দেখি, কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাটিউটরি ইনস্টিটিউশন দে বিকেম সাবসার্ভিয়েন্ট টু দ্য এক্সিকিউটিভ অর্গান। ইন্ডিপেন্ডেন্সিটা এখানে নষ্ট হয়ে গেছে। হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে ওইটাকে ধারণ করে এই উদ্যোগ। এইটা দুইটা নিশ্চয়ই সম্ভব। দুইটা, একটা হলো যে আমাদের যারা দায়িত্বে আছেন তাদের নিজস্ব দায়িত্ব কোনটা সেটা আগে ভালো করে তাদের বোঝা দরকার। আমাদের বিচার বিভাগের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি স্পেশালি ওনারা ধরেই নিয়েছিলেন ওনারা প্রজাতন্ত্রের কর্ম, অনেকেই ভুলে গিয়েছিলেন যে ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। সেকেন্ড হলো রাষ্ট্রপতির ক্ষমতা, যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই। অ্যাপারেন্টলি দেখা যায় দুইটা ক্ষমতা আছে, একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা, আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ। এখন প্রধানমন্ত্রীকে উনি ইচ্ছা করলে যে কাউকে নিয়োগ করতে পারবেন, যিনি পার্লামেন্টে মেজরিটি কমান্ড করবেন উনি তাকেই নিয়োগ করতে। সো থাকলে একটা ক্ষমতা চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টও এ যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করে সরকারের সিদ্ধান্তের বাইরে ওনারা সেটা প্রয়োগ করতে পারেন। ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতাবান সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম, সিরিমোনিয়াল, জাস্ট কিছু করার নাই, বসে আছেন, সই দিতে হবে ওনাকে সামনে। এগুলো সবই সংবিধান সংস্কার কমিটি সংসদে যিনি মেজরিটি কমান্ড করবেন। ৭০ অনুচ্ছেদ বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের
আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণ, এই 70 অনুচ্ছেদের কারণ অনেকটা ভূমিকা রেখেছে 70। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা ওনারা, আমার ব্যক্তিগত মত, নট অ্যাটর্নি জেনারেল হিসেবে 70 অনুচ্ছেদ সংস্কার আমার সাথে কোনো আলোচনাও হয়নি, কোনো আভাসও দেওয়া হয়নি। নাম্বার 1। নাম্বার 2 হলো 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে 1972 সালে সংবিধান রয়েছে। তার আগে পাকিস্তানের সংবিধান, মুক্তিযুদ্ধকালীন কিংবা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ পাকিস্তান সংবিধান ফলো করা। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধান নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো, এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কনস্টিটিউশন। আমি আইনের ছাত্র হিসেবে একটা হলো ট্রেডিশনাল ওয়ে, যেটা আপনি বললেন, আর একটা হলো রেভলিউশনারি। এটাও সংবিধান সংস্কার কমিটি এখন পর্যন্ত এরা সাংবিধানিকভাবেই যাচ্ছে, বর্তমান সংবিধানের অধীনে। কারণ এই ক্যাবিনেট ওত নেওয়ার আগে, প্রধান উপদেষ্টা ওত নেওয়ার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চেয়েছিলেন 106 অনুচ্ছেদ, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 106 অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, নাই পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন, সব ব্যবস্থা কলাপস করতে পারে। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট বই লিখিত ওপিনিয়ন। এবং আমাদের সামনে আরো 2টি উদাহরণ। 1990 সালে যখন প্রশ্ন আসলো এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হবে না এবং এরশাদের ভাইস প্রেসিডেন্টকেও আমরা মেনে নেব, মওদুদ সাহেব ছিলেন তখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছলেন, যেটার কোনো ওই সময়ের তৎকালীন এক্সিস্টিং সাংবিধানিক কোনো ভিত্তি ছিল। 3 জোট মনে করলেন যে এইভাবে হবে, প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি করা হবে, তার কাছে এরশাদ পদত্যাগ করবে, তারপর উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে নির্বাচন করবে। এটার কোনোটাই সংবিধানে কিন্তু ছিল। পরবর্তীতে শাহাবুদ্দিন সাহেব উপরাষ্ট্রপতি হলেন, ওনার আন্ডারে নির্বাচন হলো, উনি আবার ব্যাক আসলেন প্রধান বিচারপতি। এই সব কিছুই পরবর্তী পার্লামেন্ট এসে রেটিফাই, এটা কিন্তু আমাদের দেশে হয়েছে। সুতরাং এটাকে আপনার কাস্টমারি বলেন বা অতীত ইতিহাস বলেন, যেটাই বলেন না কেন, এটা নাথিং। এইটা দেখলাম বিএনপির পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, তারেক রহমান সাহেব বলেছেন, আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন, এবং 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গা আসতে পারে, মনোপলি না হয়। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত, সেটা একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছি। তবে এটা পলিসি ডিসিশন, যারা পলিসি মেকার তারা, আমি এই কথাটা অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টারপ্রিটেশনের বিষয় না, তবে প্রজাতন্ত্রের একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি এটা খুব ভালো। থ্যাংক ইউ।